তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে দেখো তোমাদের সামনে আমি ক্লাস 9-এর ইতিহাস বিভাগের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর সেটটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছে। দ্য অরিজিনেশন অফ লেবার গ্রন্থটির রচয়িতাকে, এটা কিন্তু তোমার লুই ব্ল্যাঙ্ক। ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল কত সালে আহত হয়েছিল বলো তো? 1815 সালে আহত হয়েছিল। ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা কিন্তু তোমার ম্যাথসিনি প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতাকে, এটা কিন্তু তোমার কার্ল মার্কস হবে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেছিলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস। প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, তারপরে জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে বলা হতো, বুলগেরিয়াকে কী বলা হতো বলো তো? এটা কিন্তু তোমার অক্ষশক্তি বলা হতো। রাশিয়ার পার্লামেন্টের নাম, এটা কিন্তু তোমার ডুমা। প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় কোথায়? সাম্যবাদী সরকার রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। এবার বিভাগ ক্ষয়ে দেখো কি বলেছে, 2-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। কার্লসবার্গ ডিক্রি জারি করেন কে? কার্লসবার্গ ডিক্রি জারি করেন বলতো? আমরা জানি যে প্রিন্স মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিল। কোন দেশ উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব গ্রহণ করেছিল? এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। জোলভেরাইন কী ছিল? জোলভেরাইন জানি আমরা শুল্ক সংঘ, এটা কোথাকার? জার্মানি শুল্ক সংঘ ছিল। সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল? সুয়েজ ক্যানেল কোম্পানি কিন্তু সুয়েজ খাল খনন করেছিল। এটা সত্য মিথ্যাগুলো দেখো। তুরস্ককে ইউরোপের রুগ্নমানব বলা হয়, এটা কিন্তু সত্য। ঠিক আছে। প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল ফ্রান্সে, এটা কিন্তু তোমার মিথ্যা, কারণ প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোথায় বলো তো? ইংল্যান্ডে হয়েছিল। এবার বিবৃতি দেখো, মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন। এবার কেন ঘোষণা করেছিল? আসলে দেখো, বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু ইউরোপে এইটা কিন্তু তোমার হবে। হ্যাঁ। এবার বিবৃতি 1929 খ্রিস্টাব্দে ইউরোপে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এবার অর্থনৈতিক মহামন্দা কেন দেখা দিয়েছিল? আসলে শেয়ার বাজারে ধস নেমেছিল। দেখো শেয়ার বাজারের কথা বলেছে, তাই শেয়ার বাজারে ধস নামার কারণেই তোমার অর্থ সংকট কিন্তু বৃদ্ধি হয়। এবার বিভাগ গয়ে দেখো কি বলেছে, 2-এর প্রশ্নগুলো প্যারিসকে বিপ্লবের জননী বলা হয়। কেন প্যারিসকে বিপ্লবের জননী বলা হয়? চলো আমরা এগুলো পিডিএফ থেকে দেখছি। প্যারিসকে বিপ্লবের জননী বলা হয় কেন? ফ্রান্সের প্যারিসে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব এবং 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সূত্রপাত হয়। এই সমস্ত বিপ্লবের উৎসস্থল প্যারিস হলেও সমগ্র ইউরোপের এর প্রভাব কিন্তু পড়েছিল। তাই বিখ্যাত ঐতিহাসিক এজিপি টেলর বলেছেন, প্যারিস হলো বিভিন্ন বিপ্লবের জননী। তারপরে কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, তারপরে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বা সেডোয়ার যুদ্ধ, 7 সপ্তাহের যুদ্ধ, 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো রাশিয়ার মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে দিয়ে জার্মানি কিন্তু ঐক্যবদ্ধ হয়। এবং ডেকাব্রিস্ট আন্দোলন কবে কোথায় হয়েছিল? রাশিয়ার পেট্রোগ্রেড শহরে 1825 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর ডেকাব্রিস্ট আন্দোলন হয়েছিল। কুগার টেলিগ্রাম কি? দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালে স্বর্ণখনি আবিষ্কার হলে সেখানকার বুয়ারদের বিতরণের জন্য ব্রিটিশ ভাগ্যান্বেষী ডক্টর জেমস থমসনের নেতৃত্বে 1896 খ্রিস্টাব্দে একটি অভিযান পরিচালিত হয়। কিন্তু ট্রান্সভালের প্রেসিডেন্ট পল ক্রুগার তার সাফল্যের সঙ্গে প্রতিহত করলে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম টেলিগ্রাম মারফত তাকে অভিনন্দন জানান এবং তা ক্রুগার টেলিগ্রাম নামে পরিচিত। এই টেলিগ্রাম ইঙ্গো জার্মান সম্পর্ককে কিন্তু তিক্ত করে তুলেছিল। ওয়ান সিজার ওয়ান চার্চ অফ দ্য ওয়ান রাশিয়া উক্তিটি কার এবং কেন ঘোষণা করা হয়েছিল? ওয়ান সিজার ওয়ান চার্চ অ্যান্ড ওয়ান রাশিয়া উক্তিটি রুশ জার তৃতীয় আলেকজান্ডারের, তিনি রাষ্ট্রকে স্বৈরাচারের যন্ত্রে পরিণত করার উদ্দেশ্যে এই প্রসার করেছিলেন। কিন্তু আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ আফ্রিকা মহাদেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে ইউরোপের সব থেকে কাছে হলেও এর অন্তর্ভাগ 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীর কাছে ছিল অজ্ঞাত ও অনাবিষ্কৃত। আফ্রিকার সাপোৎসংকুল গহন অরণ্য ও দুর্গম পর্বত, খরস্রোতা নদীসমূহ, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিতি লাভ করে। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। 1853 খ্রিস্টাব্দে তুর্কি সুলতান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে তুরস্কের পক্ষে ফ্রান্স, ইংল্যান্ড ও পিরমান সার্ডিনিয়া যোগদান করলে এবং 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। 1854 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। এই ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? গ্রেটর গির্জা নিয়ে বিরোধ। তুরস্কের সাম্রাজ্যের অন্তর্গত যীশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত পবিত্র জেরুজালেম গ্রেটর গির্জার কর্তৃত্ব নিয়ে লাতিন ও গ্রিক খ্রিস্টানদের মধ্যে বিরোধ বেঁধেছিল। লাতিন খ্রিস্টানদের সমর্থক ছিল ফ্রান্স, গ্রিক খ্রিস্টানদের সমর্থক ছিল রাশিয়া। তারপরে রাশিয়ার তুরস্ক বিবাদ। 1740 খ্রিস্টাব্দে এক চুক্তির দ্বারা
ফ্রান্স তুরস্কের কাছ থেকে পবিত্র স্থান জেরুজালেম এবং রোমান ধর্মযাজকদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু 1774 খ্রিস্টাব্দে রাশিয়া কুসুক কাইনারডোজি কাইনারডোজি চুক্তির মাধ্যমে তুরস্কের গ্রিক খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠান ও ধর্মানুরাগীদের ওপর কর্তৃত্ব দাবি করে এবং 1852 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান তুরস্কের সুলতানের কাছে জেরুজালেমের অধিকার দাবি করে। 1853 খ্রিস্টাব্দে রাশিয়ার জার তুরস্কে অবস্থিত গ্রিক ধর্মপ্রতিষ্ঠান ও তুরস্ক নিবাসী গ্রিক প্রজাদের ওপর একই অধিকার দাবি করেন এবং তুরস্কের সুলতান ফ্রান্সের দাবি মানলেও রাশিয়ার দাবি কিন্তু মানতে অস্বীকার করেন। ফলে তুরস্কের সঙ্গে রাশিয়ার কিন্তু বিরোধ বেড়ে যায়। রাশিয়ার আক্রমণ। ক্ষুব্ধ রাশিয়া তুরস্কের মোলডাভিয়া ও ওয়ালিকিয়া অঞ্চল দখল করেন। রাশিয়া তুরস্কের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং ফ্রান্স, ইংল্যান্ড, পিডমন্ট সার্ডিনিয়া তুরস্কের পক্ষে যোগ দিলে 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়। চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও। 19 শতাব্দীতে চীনে মাঞ্চু রাজবংশের অপদার্থতার সুযোগে ইউরোপে দেশগুলি যেখানে রাজনৈতিক আধিপত্য স্থাপনের উৎসাহী হয়ে ওঠে। জনৈক হিরোল্ড ভিনেক এর ভাষায় তরমুজ যেমন লোকে খণ্ড খণ্ড করে খায়, সেইভাবে ইউরোপের ঔপনিবেশিক শক্তিরা চীনা তরমুজকে খণ্ড খণ্ড করে আহার করতে উদ্যত ছিল। ব্রিটেন ইঙ্গোচীন যুদ্ধে চীনকে ব্রিটেন পরাজিত করে। নানকিং সন্ধির দ্বারা হংকং বন্দর ও কৌলিন দ্বীপ দক্ষিণ চীনের ক্যান্টন সহ 5টি ব্রিটেন হস্তগত করে এবং দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধেও কিন্তু চীনের পরাজয় করলে আরও প্রায় 11টা বন্দর ব্রিটিশদের কাছে উন্মুক্ত হয়ে যায়। জার্মানি কী করে? চীনের কিয়াওচাও বন্দর দখল করলে শানটুং প্রদেশ তার অধিকার কায়েম হয়। ফ্রান্স তারপর ইন্দোচীন আনাম থেকে চীনের ভেতর পর্যন্ত নিজ নিয়ন্ত্রণে রেলপথ গঠনের অধিকার পায়। ফলে ইউনান, কুয়াংশি প্রভৃতি খনিজ সম্পদ রেলপথ দ্বারা ফ্রান্সে নিয়ে যাওয়ার সুযোগ লাভ করে। রাশিয়া পোর্ট আর্থার বন্দর, লিয়াওটু বন্দর দখল করেন এবং এছাড়াও রাশিয়া চীনে বক্সার বিদ্রোহের সুযোগ নিয়ে মাঞ্চুরিয়া দখল করে নেয়। আমেরিকা যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে উপলব্ধি করেছিলেন যে সব দেশ মিলে চীন দখল করে নিলে মার্কিন বাণিজ্যের আর কোনো সুযোগ থাকবে না। তাই পররাষ্ট্র সচিব জন হে ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে। এই নীতিতে চীনে ইউরোপীয়দের অধিকৃত অঞ্চলগুলো আমেরিকাকেও বাণিজ্যের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণ কী ছিল? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়লাভের কারণগুলো ছিল, দেখো, প্রথম বিশ্বযুদ্ধে প্রথম দিকে অক্ষশক্তিভুক্ত অন্তর্গত সদস্য জার্মানির সঙ্গে যথেষ্ট সাফল্য দেখালেও চূড়ান্ত যুদ্ধে মিত্রশক্তি সাফল্য লাভ করে এবং মিত্রশক্তির সাফল্যের বিভিন্ন কারণ ছিল। দেখো, শক্তিশালী সহযোগী দেশ। তোমার প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 2 জোটের মধ্যে, নির্দিষ্ট দেশের মধ্যে কিন্তু যুদ্ধ হয়নি, ঠিক আছে। জার্মানি যে জোটগুলো ছিল সেখানে কিন্তু তার দেশের সদস্যগুলো তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিপরীত দিকে জোট শক্তির বেশিরভাগ রাষ্ট্রগুলোই সামরিক দিক থেকে জার্মান জোটের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। ফলে মিত্রশক্তির সঙ্গে জয়লাভ কিন্তু সহজ ছিল। আধুনিক অস্ত্রের প্রাচুর্য। জার্মানির সামরিক শক্তি একইভাবে বেশি ক্ষতিগ্রস্ত হলে অক্ষশক্তির সম্মিলিত শক্তির তুলনায় মিত্রশক্তির শক্তি অনেক বেশি ছিল, বা প্রয়োজনীয় রসদের যোগান ইংল্যান্ড, ফ্রান্সের কিন্তু উপনিবেশ অনেক বেশি ছিল জার্মানির তুলনায়। সেই কারণে কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়া জার্মানির পক্ষে খুব কষ্টকর ছিল। তারপরে দেখো, নৌশক্তির দিক থেকে যদি বলো, নৌশক্তিতেও কিন্তু ইংল্যান্ড জার্মানি থেকে অনেক বেশি এগিয়ে ছিল। সেই কারণে তারপরে যদি বলো, ইংল্যান্ডকে কিন্তু তোমার সমুদ্রের রানী বলা হয়। বিভিন্ন কারণে কিন্তু তোমার হলো ইংল্যান্ড কিন্তু তোমার কী পেয়েছিল? অগ্রাধিকার পেয়েছিল, ঠিক আছে। সৈন্য নিয়োগের যদি কথা বলো, তাহলে দেখো, জার্মানি একইভাবে সৈন্যবাহিনীকে পূর্ব পশ্চিম রণাঙ্গনে মিত্রশক্তির মোকাবেলা করতে হয়। তারপরে মিত্রশক্তি বিভিন্ন যুদ্ধে পৃথক সেনাবাহিনী নিয়োগের সুযোগ পায়। কূটনৈতিক দক্ষতা। কূটনৈতিকতে জার্মানি ওই দেশের দক্ষতার পরিচয় দিতে পারেনি, কিন্তু মিত্রশক্তির কূটনীতির দ্বারা ইতালিকে তার নিজের দিকে টেনে নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীকালে মিত্রশক্তিতে যোগদান করে। ফলে মিত্রশক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। যুদ্ধে আমেরিকার যোগদান। আমেরিকা প্রথম দিক থেকেই মিত্রপক্ষকে অস্ত্র, রসদ ইত্যাদি দিয়ে সাহায্য করেছিল। শেষের দিকে সরাসরি সামরিক শক্তি নিয়ে আমেরিকা অক্ষশক্তির বিপক্ষে ঝাঁপিয়ে পড়লে মিত্রশক্তির জয় কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।